নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি তারাপদ রায়ের লেখা মাতাল সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প, চশমা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, তারাপদ রায়ের লেখা মাতাল সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প, চশমা। এ কাহিনী জয়দেব ও মহিমাময়ের অল্প বয়সের। তখনও তারা মদ্যপ হিসেবে এত বিখ্যাত হয়নি। সন্ধ্যাবেলা হাজরার মোড়ে আমাদের একটা আড্ডা ছিল। সেখানে প্রতি সন্ধ্যায় এদিক ওদিক থেকে মদ খেয়ে এসে ঝামেলা বাঁধাত। তখন তাদের নবীন যৌবন। তাদের দুজনেরই মাথায় ঢুকে গিয়েছিল যে ছবি আঁকা, ছবি এঁকে রং করা সবচেয়ে সোজা, এবং তার আনুষঙ্গিক হিসেবে প্রয়োজন রং, তুলি, ক্যানভাস এবং মদ্যপান। মহিমা একটু বেশি, জয় একটু কম, কিন্তু দুজনেই অতিমাত্রায় আধুনিক। মহিমার যে ছবিটি বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সেটি আমরা কিছুই বুঝতে পারিনি। বিরাট ক্যানভাসে হলুদ রং মাখানো, নিচে 3টে কালো দাগ পাশাপাশি। লাহিড়ী অবশ্য বোঝানোর চেষ্টা করেছিল এগুলো হলো পাপবোধ। জয় তর্ক করেছিল, তাহলে লাইনগুলো উত্তর দক্ষিণে না হয়ে পূবে পশ্চিমে হওয়া উচিত ছিল। এই তর্ক কোথায় শেষ হতো বলা যায় না, যদি না মজুমদার সাহেব যথাসময়ে অংশগ্রহণ করতেন। 5 মিনিটের মধ্যে আমরা পিকাসোতে পৌঁছে গেলুম। দক্ষিণ ফ্রান্সের এক মাঝারি জেলায় পিকাসো নামের 4 রকম বানান হয়। পিকাসোর পিসেমশাই কলকাতার ফ্রেঞ্চ ব্যাংকে 1.5 বছর কাজ করেছিলেন, কিন্তু তার কলকাতার টিকটিকি দেখলে গা কেমন গুলিয়ে উঠত। বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও তাকে কলকাতা ছেড়ে যেতে হয়। 2-1 বার মল্লিক মশাই কিসব প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু মল্লিক মশাই দৈনিক আড্ডায় আসতে পারেন না। তাই বোধহয় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই চুপ করে রইলেন। কিন্তু কথায় কথায় মহিমা আর জয় খুব চটে গেল। চটে গেল বললে কম বলা হয়, ভয়ঙ্কর খেপে গেল বলা উচিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, জয়ের একটা বাজে অভ্যাস আছে। মদ ছাড়াও সন্ধ্যাবেলায় একটু গাঁজা খায়। রাতের দিকে চোখ লাল থাকে, একটু বোম বোম ভাব যাকে বলে। মহিমা ঠিক সেরকম নয়, তবে সে কদাচিৎ স্নান করে। অনেকে বলে মাসে 1 দিন, মজুমদার সাহেবের মতে আবার বছরে 1 দিন। সেও সেই দোল পূর্ণিমার দিন গায়ের রং তোলার জন্যে। মোট কথা দুজনেই একটু তিরিক্ষি মেজাজের, বিশেষত সন্ধ্যার পরে। ঝগড়াটা লেগেছিল মজুমদার সাহেবেরই সঙ্গে। গঞ্জিকা সেবে বা মদমাতাল তিনি কাউকে ভয় পেয়ে তর্কে রেহাই দেবেন এমন পাত্র তিনি নন। আমি আর মল্লিক মশাই মৃদু মৃদু হাসছিলাম। ঘরের মেঝেতে জল যেমন গড়ায় সেই রকম ঝগড়া গড়াতে লাগলো। কখনো খুব দ্রুত গতিতে, তারপর কোথাও কিছু নেই, একটু থমকে থাকে, কিছুক্ষণ আবার চুপচাপ, তারপর দুদিকে কেটে ছড়িয়ে পড়ল। মজুমদার সাহেব বনাম জয় হঠাৎ সেখান থেকে একটা ধারা বেরিয়ে আগের মূল ধারার সঙ্গে জুড়ে তরতর করে পাহাড়ি নদীর মতো ঝগড়া চলল জয় আর মহিমার মূল নায়কদের মধ্যে। 8 ঘন্টার মধ্যে জয় সম্বন্ধে আমরা এমন সব তথ্য শুনতে পেলাম মহিমার মুখে, আর মহিমা সম্বন্ধে জয়ের মুখে, যা ভাবাই যায় না। বহু গোপন তথ্য ফাঁস হয়ে গেল। দুজনের মধ্যেকার অনেক নিবিড় ষড়যন্ত্র। জয়ের যে গৃহপালিত কুকুর ছবিটার আমি খুব প্রশংসা করি, আসলে সেটা নাকি আমাকে নিয়েই আঁকা। এতদিন পরে মনে পড়ছে কুকুরটাকে দেখে আমার কেমন মায়া হয়েছিল, কেমন যেন চেনা চেনা মনে হয়েছিল, কোথায় যেন অনেকবার দেখেছি। এখন কারণটা বোঝা গেল। অন্যদিকে জয়ের মুখে জানা গেল মহিমার পাপবোধ ছবিটা নাকি মল্লিক মশায়ের চরিত্র নিয়ে আঁকা। হলদে রং আর 3টে কালো দাগের কি অর্থ তা এবার বেরুলো। 3টে কালো দাগ 3টি মহিলাকে বোঝাচ্ছে, আর তারা প্রত্যেকেই আমাদের অতি পরিচিতা।
তাদের সঙ্গে শান্তশিষ্ট রসিক প্রকৃতির মল্লিক মশায়ের যে এমন সরল সম্পর্ক থাকতে পারে আমরা কখনো তা ভাবতেই পারিনি। জয় এবং মহিমা ক্রমশ গোপনতর তথ্য ফাঁসের দিকে উৎসাহ দেখাতে লাগলো। জয় কেন প্রত্যেক দিন রাত্রি 11টায় বসুশ্রী সিনেমার উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকে, তার মেজ মামা কি এক কুখ্যাত মামলায় 6 বছর জেল খাটছে, তার ছোট বোন কেন প্রত্যেক সপ্তাহে বিরাটি যায়, সব জানাজানি হয়ে গেল। আর মহিমাই বা কি করে প্রাইজ পেয়েছিল, মহিমার পায়ে যে শৌখিন লেডিস চপ্পল রয়েছে তার মালকিনটাই বা কে, সেটাও আমাদের জানতে হলো। ইতিমধ্যে চৌমাথায় আমাদের চারদিকে ভিড় জমতে শুরু করেছে। ঝগড়ার সুযোগে একটা ভিখিরি বেশ 2 পয়সা কামানোর চেষ্টা করতে লাগলো। ঝগড়া করতে করতেই জয়দেব আর মহিমাময় মিনিট 15-এর জন্যে হাজরা পার্কের পিছন দিকে চলে গেল। তখনও হাজরা পার্ক পাতাল রেলের গুদাম হয়নি। রাত 8টার পরে উত্তরের দিকটা একটা মুক্ত বায়ু খাবার খানা হয়ে যেত। চেঁচামেচি করে গলা শুকিয়ে গিয়েছিল, একটু গলা ভিজিয়ে তারা আবার ফিরে এলো। ধীরে ধীরে রাত অনেক হয়ে গেল, কিন্তু দুজনের মধ্যে হাজার চেষ্টা করেও ঝগড়া থামানো গেল না। আমরা তাদের পরিত্যাগ করতে বাধ্য হলুম। ততক্ষণে দর্শকদের ভিড় আবার বেশ বেড়ে গেছে। একটা অকর্মাগোছের ট্রাফিক পুলিশ ভাঙা বাংলায় কয়েকবার "ক্যা হতা হ্যায়, রাত 12 বাজ গিয়া" ইত্যাদি জানান দিয়ে দিয়ে অবশেষে উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে রাস্তায় লাঠি ঠুকতে লাগলো। আমি আর মল্লিক মশাই রাত 12টার ঝগড়া দেখবার জন্যে এত লোক কোথা থেকে জড়ো হয় এই বিষয়ে আলোচনা করতে করতে বাড়ির দিকে পা বাড়ালাম। শুধু মজুমদার সাহেবই রয়ে গেলেন। কোনোদিন কোনো কলহই তিনি অর্ধ সমাপ্ত রেখে যাননি। আজও তার কোনো ব্যতিক্রম হলো না। আমরা যেতে যেতে পিছন ফিরে দেখলাম মজুমদার সাহেব চৌমাথার পাশের রেলিংয়ের ওপর বসে নির্বিকার সিগারেট টানছেন। নিচে ভিড়ের মধ্যে মহিমা আর জয়কে দেখা গেল না, কিন্তু তাদের উচ্চ অশ্রাব্য কণ্ঠস্বর বহুদূর পর্যন্ত আমাদের কর্ণগোচর হতে লাগলো। পরদিন নরম হাতের কড়া নাড়ায় ঘুম ভাঙল 5:30টায়। একটু বিরক্ত হয়েই দরজা খুলেছিলাম। 4 ঘন্টাও ভালো করে ঘুমাইনি। খুলে দেখি মজুমদার গৃহিণী, অসম্বৃত অলকাদম, নিশি জাগরণে লোহিতা লোচনা, প্রায় বাড়ির পোশাকে বাইরে চলে এসেছেন এই আমার বাড়ি পর্যন্ত। মজুমদার গৃহিণী নিজের বাড়ি থেকে 11 মাইল দূরের এক মেয়ে কলেজের মর্নিং সেকশনে পড়ান। প্রতিদিন শেষ রাত্রিতে গৃহত্যাগ করেন। সুতরাং এই ভোর 5:30টা যে আমার মধ্যরাত্রি, এতটা তিনি বোধহয় পূর্বে অনুমান করতে পারেননি। সমস্ত বিরক্তি ঢেকে আমি এগিয়ে গিয়ে বললাম, কি সৌভাগ্য, প্রভাতে উঠিয়া অমুক, আসুন। ততক্ষণে বুঝতে পেরেছি মজুমদার সাহেব কাল রাত্রে বাড়ি ফেরেননি। কিঞ্চিত শঙ্কা, কিঞ্চিত লজ্জাও বোধহয় মৃদু হাসির সঙ্গে মিশিয়ে একটা মোটামুটি সুসেব্য মিক্সচার তৈরি করলেন মজুমদার গৃহিণী। আপনার আপনার বন্ধু কাল রাত্রে আপনার এখানে ছিলেন না? আমি আমতা আমতা করে উত্তর দিতে যাচ্ছি, এমন সময় প্রায় উদ্ভ্রান্তের মতো মজুমদার সাহেব ঘরে ঢুকলেন। ঢুকেই কাল রাত্রের গৃহে অনুপস্থিতির জন্যে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে উল্টো গৃহিণীকে ধরলেন। তুমি এই 7 সকালে বাড়িতে তালা দিয়ে বেরিয়ে পড়েছ? আমি রাস্তায় দাঁড়িয়ে। আমার কয়েক মাস আগের এক শীতের রাত্রির কথা মনে পড়ল। মজুমদার সাহেব যেদিন বাড়ির চাবি পকেটে করে আমার ঘরে রাত্রে থেকে গিয়েছিলেন, সেদিন মজুমদার গৃহিণী কি করেছিলেন? কিন্তু আজ একটা দাম্পত্য কলহ প্রায় আমার ঘরের মধ্যেই লেগে গেল। আমি মধ্যে পড়ে মজুমদার গৃহিণীকে বিরত করতে চেষ্টা করলুম। চাকরটা আবার নিরুদ্দেশ, সকালবেলায় বাড়িতে অতিথি এসেছেন, একটু চা খান, কেটলি স্টোভ সবই তো কোথায় আছে জানেন, দয়া করে একটু করে নিন। এই সব মুহূর্তে মজুমদার সাহেবের পত্নী প্রেম দেখবার মতো। আমার স্ত্রী কেন আপনার বাড়িতে চা করবে? ভদ্রতা করতে হয়, নিজে চা করে খাওয়ান।
আমি আজকাল আর এসব কথায় অপমানিত হই না, চুপ করেই রইলাম। মজুমদার গৃহিণী উঠে পাশের ঘরে চা করতে গেলেন। আমি মজুমদার সাহেবকে গত রাত্রের ঘটনা জিজ্ঞাসা করলাম। কিছুক্ষণ ফোঁস করে তারপরে তিনি মুখ খুললেন, বিস্তৃত বিবরণ দিলেন সমস্ত ঘটনার। মজুমদার সাহেবের কথা শুনতে শুনতে এতক্ষণে লক্ষ্য করে দেখলাম ওর শরীরের উপর দিয়ে গতকাল রাত্রে যেন দুর্দান্ত তাণ্ডব বয়ে গেছে। ধুতির কোঁচা শতছিন্ন, কানের নিচে রক্তবর্ণ আঘাতের চিহ্ন, বাঁ-হাতের দুটো আঙুলে রক্তমাখা ন্যাকড়ার ফালি জড়ানো। রাত 1টার পর জয় আর মহিমা দুজনেই যেন ক্ষিপ্ত হয়ে যায়, তখন আর মুখে মুখে নয়, হাতে হাতে। বিটির জমাদারের মুখ চেনা ছিল মজুমদারের, তাই থানা পুলিশ হয়নি। 2বার যুদ্ধবিরতি ঘোষণা করতে মজুমদার সাহেব আহত হয়েছেন। একবার মহিমা ধাক্কা দিয়ে পার্কের রেলিংয়ে ফেলে দেয়, পরের বার রাস্তার এক পাগলা ভিখিরির গায়ে। সেই পাগলা ভিখিরিটাকে আমরা সবাই চিনি, নিরীহ ঠান্ডা মেজাজের। কিন্তু হঠাৎ আচমকা ঘুম ভেঙে যাওয়ায় সে লাফিয়ে উঠে রাস্তা থেকে একটা ভাঙা বাঁশের টুকরো কুড়িয়ে 3জনকেই বেধড়ক আক্রমণ করে। এতেই অবশ্য গোলমালের ফায়সালা হয়ে যায় সেটা রাত 3টের সময়। তারপর এত রাত্রে আমাকে আর বিরক্ত করবেন না স্থির করে মজুমদার একা পায়ে হেঁটে আহত ক্লান্ত অবস্থায় বাড়ি পৌঁছে দেখেন দুয়ার বন্ধ। কই, চা হতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ? মজুমদার সাহেব চিৎকার করে স্ত্রীকে তাগাদা দিলেন। সঙ্গে সঙ্গে সিঁড়ির নিচে শোনা গেল, 2 কাপ বেশি। যেন কিছুই হয়নি এই রকম হাসি মুখে কাল রাতের 2 প্রতিদ্বন্দ্বী ঘরে ঢুকলেন পরস্পরের কাঁধে হাত দিয়ে, যেন গলায় গলায় ভাব। জয়দেব আর মহিমাময় এলো। জয়ের পায়ের দিকে ধুতির প্রায় 3/4 অন্তর্হিত, কাঁধে জামার কলার বলতেও প্রায় কিছুই নেই। কলারের নিচে পিঠের দিকে আধা আধিভাবে ছেঁড়া একটা ফালি তেকোনা নিশানের মতো উড়ছে। মহিমের তেমন মারাত্মক নয়, তার হাওয়াই শার্টের একটা হাতাইজা শুধু নেই, আর খালি পা। তাছাড়া দুজনেই ক্রমাগত চোখ পিটপিট করছে। দুজনেই চশমাধারী, কিন্তু আজ কারোর চোখেই চশমা নেই, উভয়ই উদ্ভ্রান্ত দর্শন। কাল রাত্রির ঘটনায় দুজনেই যথেষ্ট লজ্জিত। ব্যাপারটা একেবারেই যে ছেলে মানুষই হয়ে গেছে এটা প্রায় আমরা একমত হলুম, মজুমদার সাহেব বাদে। মজুমদার সাহেব ওই ঘটনার মধ্যে শুভ্র চৈতন্য এবং মহৎ আত্মাভিমান বোধের আদর্শ আবিষ্কার করেছিলেন। সমস্ত বিষয়ে অনুধাবন করতে শ্রীমতী মজুমদারের বোধহয় একটু সময় লাগলো। চা খেতে খেতে প্রথম কয়েক মিনিট তিনি স্থির হয়ে স্বীয় স্বামী এবং জয় ও মহিমাকে পর্যবেক্ষণ করলেন এবং তারপর উদাস দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে রইলেন। মুখে কোথায় একটা অনির্দিষ্ট বঙ্কিম হাসি। আর শেষে তোমাদের দুজনেরই চশমা হারালো? আমি জিজ্ঞাসা করলাম। জয় বা মহিমা কিছু উত্তর দেওয়ার আগে মজুমদার সাহেব বললেন, কিন্তু জয়ের চোখে তো শেষ পর্যন্ত চশমা ছিল, আর মহিমারটাই তো হাজরা পার্কে হারালো। জয় বলল, আমার তো চোখে ছিল যতদূর মনে পড়ে, তবে যা ব্যাপার ভোরবেলা উঠে দেখছি না, আর বোধহয় সেই সময় কোথাও পড়ে গেছে। হাতে একটা পয়সাও নেই, এখন চশমা তৈরি করি কি দিয়ে? কি আর করা যেতে পারে? মহিমা উদাসীনভাবে জানালো, ও কাকু নামে সেই জার্মানি সাহেব একটা ছবি নেবে বলেছিল, তা সে তো দিল্লি থেকে ফিরছে না, ততদিন অন্ধ হয়েই থাকতে হবে। চোখে না দেখতে পেলে কি আপনাদের ছবি আঁকার খুব অসুবিধে হয়? হঠাৎ মজুমদার গৃহিণী প্রশ্ন করে বসলেন। মজুমদার সাহেব ফস করে উঠলেন, তুমি চুপ করো তো, এর মধ্যে তুমি আবার কথা বলছো কেন? একটু পরে জয় উঠল, তার সঙ্গে মহিমাও উঠল। মিনিট 10 পরে ফিরে এলো একা মহিমা। এবার তার চোখে চশমা। এই চশমা তুমি কোথায় পেলে?
মজুমদার সাহেব লাফিয়ে উঠলেন। মহিমা মৃদু হেসে বললেন, আপনার পকেটে ছিল, সিগারেট বের করতে গিয়ে দেখি রয়ে গেছে। কিন্তু এ চশমা তো তোমার নয়, মজুমদার সাহেব বললেন। মহিমা কেমন আমতা আমতা করতে লাগলো। কিন্তু কিন্তু এটা তো আমারই বলে মনে হচ্ছে। অসম্ভব, মজুমদার সাহেবের সাফ জবাব। তোমার চশমা কালো মোটা লাইব্রেরি ফ্রেমের, আমার সঙ্গে গিয়ে কিনেছিলে, এটা জয়ের। তোমাদের দুজনের কি একই পাওয়ার চশমার? কি করে তোমার চোখে জয়ের চশমা লাগছে? হ্যাঁ, আমি প্রশ্ন করি। মহিমা প্রথম প্রশ্ন এড়িয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তরে যা বলল তার সারাংশ এই রকম। যখন চোখে চশমা থাকে তখন তো আর চশমা দেখতে পাই না, আর যখন থাকে না তখন তো চোখেই দেখতে পাই না। নিজের চশমা তাই চেনা অসম্ভব। এই যুক্তি অনস্বীকার্য, কিন্তু একই চশমা দুজনের হলো কি করে? মজুমদার সাহেব গৃহিণীকে বললেন, তুমি বাড়ি যাও, আমি আসছি। তারপর আমাকে বললেন, আপনি আসুন, মহিমাকে নিয়ে জয়ের ওখানে যাই, দেখি জয়ের চশমার কি হলো। ব্যাপারটা একটু বেশি গোলমেলে, কিন্তু আমাকে উঠতে হলো। জয়ের ওখানে গিয়ে দেখলুম সে খালি চোখেই পিটপিট করতে করতে ছবি আঁকছে। এই চশমাটা কার? মহিমার চোখ থেকে চশমাটা খুলে জয়ের চোখের সামনে তুলে ধরলেন মজুমদার সাহেব। কি করে বলি? যেন ঈশ্বর বিষয়ে কোনো প্রশ্ন করা হয়েছে এই রকম নির্লিপ্তভাবে ছবি আঁকতে আঁকতে জয় উত্তর দিল। আশ্চর্য! মজুমদার সাহেব ভীষণ বিরক্তির সঙ্গে হাতের চশমাটা জানালা দিয়ে তিনতলার বাইরের আকাশের দিকে ছুঁড়ে দিলেন। তোমার খালি চোখে কোনো অসুবিধাই হচ্ছে না, আর এর অন্যের চশমা চোখে দিয়েও কোনো অসুবিধাই হচ্ছে না। যত সব বুজরুকি! এরপরে যদি কারোর চোখে চশমা দেখি, চোখ একেবারে গেলে দেব। মজুমদার সাহেব আমাকে সঙ্গে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে এলেন। তারপর থেকে জয় আর মহিমা কারো চোখেই চশমা নেই। আর কি এক অজ্ঞাত কারণে দুজনেরই নতুন ছবিগুলি খুব সরল আর বোধ্য হয়ে উঠল, এবং শেষ পর্যন্ত এতই সরল হয়ে গেল যে তারা ছবি আঁকা ছেড়ে দিতে বাধ্য হলো।